পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ফজলুল বাড়ি, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্প্রিং এর প্রসারণ বা সংকোচনে কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কাজ এবং মহাকর্ষ বল দ্বারা কাজ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন স্প্রিং এর প্রসারণের কাজ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমরা একটা স্প্রিং নিয়েছি। এখন দেখো স্প্রিং এর উপর বল প্রয়োগ করা হয়েছে। আমরা যদি একটু মনে করি যে স্প্রিং এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার এবং বল প্রয়োগের পর দৈর্ঘ্য হলো 13 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রসারণ কতটুকু? প্রসারণ হলো 3 সেন্টিমিটার। আমরা এই প্রসারণটুকু নিয়ে কাজ করব। তাহলে খেয়াল করো, আমরা স্প্রিং এর উপর বল প্রয়োগ করলাম, প্রযুক্ত বল। এই প্রযুক্ত বলকে আমরা F ধরলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবে সবসময় একটা স্প্রিং এর উপর যেদিকে আমরা বল প্রয়োগ করি, দেখবা যে সার্বক্ষণিকভাবে বিপরীত দিকে সবসময় একটা বল ক্রিয়া করবে। এই বিপরীত দিকে যে বলটা ক্রিয়া করে তাকে বলা হচ্ছে প্রত্যায়নী বল। এই প্রত্যায়নী বলকে আমরা Fs দ্বারা এখানে প্রকাশ করতেছি। প্রিয় শিক্ষার্থী, ভালো করে খেয়াল করে দেখবা, স্প্রিং এর উপর স্প্রিংকে আমরা টানতেছি, তা যেদিকে বল প্রয়োগ করা হয় দেখবা যে তার বিপরীত দিকে প্রতিনিয়ত একটা বল ক্রিয়া করে। সেই বলটার নাম হচ্ছে কি? প্রত্যায়নী বল। প্রত্যায়নী বলকে আমরা Fs দ্বারা প্রকাশ করতেছি। তা দেখো, বল প্রয়োগে সরণ ঘটছে। সরণের আমরা প্রসারিত অংশটুকু দেখাচ্ছি। তাহলে দেখো, এর প্রসারিত অংশটুকু x1 অবস্থান থেকে x2 অবস্থানে স্প্রিং এর প্রসারণ ঘটছে। তাহলে দেখো, টোটাল প্রসারণটা কত? টোটাল প্রসারণটা হচ্ছে x2 - x1 মানে কি? x। এখন আসো বিজ্ঞানী হুকের সূত্রানুসারে। তাহলে আমরা এরকম জানি, প্রত্যায়নী বল বস্তুর সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। দেখো, সরণটা ঘটছে কোন দিকে? ডান দিকে। আর প্রত্যায়নী বল ক্রিয়া করছে তার বিপরীত দিকে, বাম দিকে। তাহলে বিজ্ঞানী হুকের সূত্রানুসারে প্রত্যায়নী বল বস্তুর সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম, একটা ধ্রুবক পেলাম। এই দেখো, যে এখানকার যে ধ্রুবক, সেই ধ্রুবকের নাম হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক। স্প্রিং এর বল ধ্রুবক, বা এটাকে স্প্রিং ধ্রুবক বলা হয়। স্প্রিং ধ্রুবক বলে। এবার প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে জানি, দেখো প্রযুক্ত বল F, আবার দেখো প্রত্যায়নী বল ক্রিয়া, আবার হচ্ছে প্রতিক্রিয়া। এখানে আমরা Fs এর মান বসাবো। তাহলে আমরা Fs এর মান বসিয়ে কি পেলাম? kx। এখান থেকে আমরা স্প্রিং এর বল ধ্রুবকের সংজ্ঞা দিব। আমরা লিখতে পারবো F মানে kx, বা k মানে লিখব উপরে x, নিচে আমরা উপরে F, নিচে x। তাহলে আমরা প্রথমত শিখতে চাই যে স্প্রিং ধ্রুবক কাকে বলে। শিক্ষার্থী, 3 নং সমীকরণে তাকাও। 3 নং সমীকরণের উপরে হচ্ছে বল, নিচে হচ্ছে কি? প্রসারিত অংশ। তাহলে আমরা বলতে পারি যে স্প্রিং বা বস্তুর স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে যে বল প্রয়োগ করা হয় তাকে স্প্রিং এর বল ধ্রুবক বলে। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা মুখস্থ করলাম না, আমরা এই সমীকরণ থেকে বলতে পারলাম। আবার একক বের করবো। একক বের করতেছি আমরা MKS পদ্ধতিতে। উপরে হচ্ছে বল, বলে হলো কি? নিউটন, নিচে হচ্ছে মিটার। তাহলে কি আসলো? নিউটন পার মিটার। যে শিক্ষার্থী, এখানে একটা উদাহরণ কোশ্চেন থাকে। কোশ্চেনটা হচ্ছে এরকম
যে স্প্রিং এর বল ধ্রুবক ধর 2.5 নিউটন পার মিটার বলতে কি বুঝি? তাহলে আমরা কি বুঝি? আমরা বলবো স্প্রিং এর 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে স্প্রিং টি 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে? 2.5 এত নিউটন বল প্রয়োগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যতটুকু আলোচনা করলাম আমরা কি এই আলোচনাটা বুঝতে পারছি? দেখো প্রথমে আমরা দেখো যে বিজ্ঞানী হুকের সূত্র অনুসারে আমরা জানি যে প্রত্যানী বল সরণের সমানুপাতিক এবং বিমুখী। আমাদের নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা জানি দেখো যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। আবার দেখো শোনো, এখান থেকে আমরা স্প্রিং ধ্রুবক কাকে বলে শিখলাম, আবার দেখো একক শিখলাম, আবার দেখো যে স্প্রিং এর বল ধ্রুবক 2.5 নিউটন পার মিটার বলতে কি বুঝি তাও শিখলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা বস্তুর উপর বল প্রয়োগ করি। এখানে দেখো টোটাল পোরশনটা হচ্ছে x a b। এই টোটাল পোরশনটা কিন্তু একবারে হয় না, এই টোটাল পোরশনটা হয় ক্ষুদ্র ক্ষুদ্র আকারে। তাহলে আমরা বল প্রয়োগ করলাম, এই বল প্রয়োগ করলাম, এর সাথে এই বল প্রয়োগে দেখো যে ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধি করছে। খেয়াল করো, বল প্রয়োগ করছি কত f, ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধি কত dx। এটা দেখো যে বল আর দৈর্ঘ্য বৃদ্ধি মানে হচ্ছে সরণ, দৈর্ঘ্য বৃদ্ধি মানে হচ্ছে সরণ। তাহলে বল এবং সরণ মিলে কি হয়? কাজ হয়। যে শিক্ষার্থী যখন সরণের মান ক্ষুদ্র তখন কাজের মান ক্ষুদ্র, তাহলে আমরা কে এর মান বসাবো, কে এফ এর মান বসাবো kx dx dw। খেয়াল করো, আমার নাম্বার দিলাম হচ্ছে 4। তাহলে দেখো ক্ষুদ্র থেকে টোটাল প্রতিক্রিয়া কি করতে হয়? সমাকলন করতে হয়। তাহলে আমরা এখন 4 নং সমীকরণকে নির্দিষ্ট সীমার মধ্যে সমাকলন করব। তাহলে দেখো যে কাজ টোটাল কাছে w, তো লিমিটে কি হবে? 0 থেকে w, এখানে kx dx। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে দেখো যে তোমার প্রসারিত অংশের দূরত্ব, তাহলে দেখো যে প্রসারিত অংশের লিমিট কি হবে? x1 থেকে x2 পর্যন্ত। তাহলে দেখো আমাদের এই সমাকলনের সূত্র জানা আছে নিশ্চয় তোমাদের। দেখো dx থাকলে কি হয়, শুধু আমরা x লিখি। আবার দেখো x এর উপর পাওয়ার n dx থাকলে আমরা এরকম পাই n+1। আবার দেখো খেয়াল করো, দেখবা যে যে চলকের সাপেক্ষে সমাকলন, ভিতরে শুধু সেই চলকটা থাকবে, অন্যগুলো রাশিগুলো কি বাইরে চলে আসে। তাহলে দেখো বাইরে চলে আসছে x dx dw 0 থেকে w। দেখো বাম দিকটা 1 নং সমীকরণের সাথে মিলে গেছে। দেখো বাম দিকের সমাধান আসবে 1 নং সমীকরণ থেকে। তাহলে কি আসবে? dx থাকলে x হয়, তাহলে dw আছে কি হবে? w হবে। আর দেখো লিমিট, দেখো সূত্রের লিমিট ছিল না, আমাদের এখানে লিমিট আছে। লিমিটে যখন থার্ড ব্র্যাকেট দিতে হয় আর আপার লিমিটটা উপরে থাকবে, লোয়ার লিমিট নিচে থাকবে। আবার দেখো ডান অংশটা দেখো 2 নং সূত্রের সাথে মিলে গেছে। এখানে পাওয়ার কনস্ট্যান্ট এর মান কত আছে? 1 আছে। তাহলে দেখো আমরা সূত্র অনুসারে 1+1 1+1 দেখো x2 কত? x1। তাহলে দেখো লিমিট বসানো হচ্ছে w - 0। এখানে দেখো যে ধ্রুবক রাশিগুলো আগেই বাইরে চলে আসে, তাহলে x² x2 x1। তাহলে দেখো w আসছে দেখো k2, দেখো লিমিট বসানো হচ্ছে x2² কত? x1²। প্রিয় শিক্ষার্থী লিমিট বসাতে পারো। এই বেজের জায়গাটা প্রথমে কে দখল করে? আপার লিমিট দখল করে। আবার সূত্রের মাইনাস, আবার দেখো আপার লিমিট যে কাজটা করে লোয়ার লিমিট সেই কাজ করবে। আবার দেখো বেজ জায়গাটা সে দখল করবে। আর পাওয়ার যা থাকে তাই দিতে হয়, পাওয়ারের কোনো পরিবর্তন হয় না। এখানে দেখো kx2² মাইনাস কত? kx1² dw মানে দেখো, তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা কাজের মান পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এইভাবে স্প্রিং এর প্রসারণে সম্পাদিত কাজের মান বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আলোচনা করব পরিবর্তনশীল বলের দ্বারা কাজ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তোমরা ক্লাস 9 10 থেকে শিখে আসছো কাজ মানে হচ্ছে বল গুণন সরণ। আমরা দেখো ক্লাস 9 10 থেকে আমরা যত শিখে আসছি এই বলটা হচ্ছে একটা ধ্রুব বল বা নির্দিষ্ট মান বা স্থির মানের বল।
আমরা একটা নির্দিষ্ট বল বস্তুর উপর প্রয়োগ করি, বস্তুর স্মরণ ঘটে। তো দেখো যে স্মরণটা কি ছিল, সবসময় পরিবর্তন ছিল। আর দেখো তাহলে এই বল এবং স্মরণ নিয়ে আমরা কি বের করছিলাম, কাজ বের করছিলাম। এখন আমরা যেটা শিখবো, আমরা এর উল্টা কাজটা করব। আমরা এখন বলটাকে নিব পরিবর্তনশীল আর স্মরণটাকে নিব স্থির। ঠিক আছে, নির্দিষ্ট বাকি স্থির মানে নিব। আবার দেখো এখানে দেখো যে বল পরিবর্তনশীল আর স্মরণটা হচ্ছে নির্দিষ্ট মান। এই বল এবং স্মরণ মিলে কি হচ্ছে, কাজ হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী দেখো ফলাফল এক থাকতেছে। তাহলে দেখো বল এবং স্মরণ মিলে তো কাজ তৈরি করতেছে। তাহলে দেখো যে আগে বল ছিল নির্দিষ্ট, স্মরণ ছিল পরিবর্তনশীল। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে বলটা হবে পরিবর্তনশীল আর স্মরণটা হবে কি, স্থির। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বস্তুর উপর বল প্রয়োগ করি, বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটে। তাহলে দেখো আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি, বস্তুর স্মরণ দেখো বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানে অর্থাৎ x1 অবস্থান থেকে x2 অবস্থানে আসে। তাহলে দেখো স্মরণ কত হয়, স্মরণ হয় x আমরা ধরলাম। দেখো এখানকার টোটাল যে স্মরণ, এই টোটালটা স্মরণটাকে কয়েকটি আমরা ক্ষুদ্র সমান ভাগ করব, ক্ষুদ্র সমান ভাগে। খেয়াল করে দেখো এই ভাগগুলো সমান এবং কি ক্ষুদ্র, আমরা এই ক্ষুদ্র সমান ভাগে ভাগ করতেছি। খেয়াল করো, ধরো যদি আমরা এরকম নেই, এ বি এর দূরত্বটা ধরো লিখলাম 10 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা ভাগ কত হবে, 1 সেন্টিমিটার করে হবে প্রত্যেকটা ভাগ, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা তো 10 ধরতে পারবো না, আমাদেরকে কি ধরতে হয়, চলক ধরতে হয় একটা। তাহলে আমরা ধরলাম x ধরলাম, টোটাল মান যদি x হয় তাহলে ক্ষুদ্র মানগুলোকে আমরা ধরবে কত, ডেল x। তাহলে দেখো এখানে 1 সেন্টিমিটার মানে কি, প্রত্যেকটা ঘর হচ্ছে কত, ডেল x। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বড় করে এই ক্ষুদ্র মানটাকে একটু বড় করে বোঝার সুবিধার জন্য ধরতেছি। দেখো পরের চিত্রের দিকে তাকাও, দেখো যে আমরা এই ক্ষুদ্র অংশগুলোকে একটু বড় বড় আকারে দেখাচ্ছি। দেখো এই অবস্থান ঠিক আছে, এই অবস্থানটা মানে হচ্ছে কি x1। দেখো দেখো a থেকে c, দেখো যে এই অবস্থান দূরত্ব কত, ডেল x, আবার c থেকে d কত, ডেল x, আবার দেখো d থেকে e এভাবে চলতে থাকবে। আচ্ছা এখন আসো তো, এখন আমরা দেখো a এবং c তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে কত, ডেল x। তাহলে a অবস্থান দেয়া আছে, যদি আমরা c অবস্থানটা নেই তাহলে c অবস্থানটা কি হবে, c অবস্থানটা হবে x1 কত প্লাস কত, ডেল x। আবার দেখো খেয়াল করে দেখো, যখন আমরা x1 প্লাস ডেল x থেকে আবার x1 বাদ দিব তখন কত পাওয়া যাবে, তাহলে আবার ডেল x পাওয়া যাবে। তাহলে দেখো যদি দুইটা অবস্থানের মধ্যবর্তী দূরত্ব দেয়া থাকে আর প্রথম অবস্থানটা দেয়া থাকে, তাহলে প্রথম অবস্থানের সাথে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা যোগ করি তাহলে দ্বিতীয় অবস্থানটা পাই। মনে থাকবে, দেখো দুইটা বিন্দু দেয়া আছে, তাদের মধ্যকার দূরত্ব দেয়া আছে, আবার প্রথম অবস্থানটা দেয়া আছে। যদি প্রথম অবস্থানের সাথে তাদের মধ্যকার দূরত্ব আমরা যোগ করি তাহলে দ্বিতীয় অবস্থানটা পাবো। তাহলে সি অবস্থানে বের করতে পারছি আমরা। এখন আমরা ডি অবস্থানে বের করতে চাচ্ছি, তাহলে কি হবে, x1 প্লাস কত, ডেল x প্লাস কত, ডেল x। তাহলে আমরা কত পেলাম, x1 প্লাস কত, 2 ডেল x। প্রিয় শিক্ষার্থী, আবার দেখো আমরা যদি ই অবস্থানে জানতে চাই তাহলে কি হবে, x1 প্লাস কত হবে, 3 কত, ডেল x। তাহলে এখন দেখো আর কি, আমরা এসি অংশ নিলাম, এসি অংশ। তো এই অংশের মধ্যে দেখবো আমরা সরণ কত। তো এসি অংশের সরণ, তাহলে সরণ বলতে কি বুঝি, দ্বিতীয় অবস্থান থেকে আমরা প্রথম অবস্থান বের করব, x1 প্লাস কত, ডেল x মাইনাস x1। তাহলে কত বের হলো, ডেল x পাওয়া গেছে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কি সরণটা বের করতে পারছি। এখন দেখো বল, এই অংশে বল, আমরা এসি অংশে বল নিলাম F1, আবার দেখো সিডি অংশে বল নিলাম F2, আবার দেখো ডিই অংশে বল নিলাম কত, F3। তাহলে এই এসি অংশে বল হচ্ছে আমাদের F1। তাহলে দেখো এসি অংশে সম্পাদিত কাজ, তাহলে কাজ কতটুকু হবে, W1। W1 মানে কত হবে, F1 কত, ডেল x। দেখো অনুরূপ ভাবে খেয়াল করো, আমরা এখন নিচ্ছি সিডি অংশে নিচ্ছি। তাহলে সিডি অংশে খেয়াল করো একটু, তাহলে দেখো সরণ কতটুকু, সরণ হচ্ছে দেখো x1 প্লাস কত, 2 ডেল x, তারপর দেখো মাইনাস x1 মাইনাস কত, ডেল x, কত হলো, ডেল x আসে। আবার দেখো এই আমাদের হচ্ছে সিডি অংশে বল ধরছি কত, F2। তাহলে কাজ কতটুকু হবে, কাজ দেখো কাজ হবে W2 মানে কত, F2 কত, ডেল x। তো শিক্ষার্থী এভাবে কিন্তু চলতে থাকবে।
তাহলে দেখো যে আমরা কোন সংখ্যক নিব, আমরা n সংখ্যক নিব। তো সেক্ষেত্রে কাজ কত হবে, wn মানে কত হবে fn কত ডেল x। তাহলে এখন আমরা টোটাল কাজ বের করতে চাই। দেখো টোটাল কাজটা কত আসে, মোট কাজ পাবো আমরা, দেখো w সমান সমান w1 w2 ডট 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 wn। তাহলে আমরা w1 এর মান বসাই দিব। তাহলে f1 কত ডেল x, f2 কত ডেল x, এখন চলবে কত পর্যন্ত fn কত ডেল x। দেখো এখানে আমরা ডেল x কমন নিতে পারি। তাহলে f1 f2 ডট 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 কত fn কত ডেল x। তো প্রিয় শিক্ষার্থী দেখো এটা কিন্তু বলের ধারা তৈরি হলো, তাই না? এই ধারাটাকে আমি লিখতে পারবো, এই সামেশন দিলাম, যে f দিলাম, তো দেখো এখানে সাফিক্স কি দিলাম, k দিলাম। তাহলে k এর মান কত 1 থেকে কোন পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত। তাহলে দেখো ডেল কত x। তাহলে আমরা কি বের করতে পারলাম, এই কাজ বের করলাম। এখানে আমরা কি 1 নম্বর সমীকরণ আমরা দিয়ে রাখলাম। প্রিয় শিক্ষার্থী আমরা যতটুকু আলোচনা করলাম এই পর্যন্ত আলোচনাটা কি তোমরা বুঝতে পারছো? এবার আমরা কি করব, এবার এই আমরা যতটুকু সরণ নিয়েছি ক্ষুদ্র সরণ, এই ক্ষুদ্র সরণকে আরো ক্ষুদ্র আকারে নিব, নিয়ে এবারে কাজের মান বের করব। প্রিয় শিক্ষার্থী এবারে কি করছি, এবারে আমরা আরো ক্ষুদ্র সরণ নিব। যেমন ধরো আমরা একদম জানি যে বেগ এবং তাৎক্ষণিক বেগ। তো তাৎক্ষণিক বেগকে আমরা কি দেখাই, লিমিট দেখো ডেল টি টেন্ডস টু 0, তাহলে উপরে দেখো x, নিচে হচ্ছে কত t। দেখো তাৎক্ষণিক বেগকে আমরা এরকম দেখি, বেগ তাৎক্ষণিক বেগ। তারপর তাৎক্ষণিকের যখন বিষয়টা আসে তখন তাকে লিমিট ব্যবহার করতে হয়। আবার দেখো এখানে t টেন্ডস টু 0, মানে t এর মান শূন্য না, কিন্তু শূন্য দিকে যাচ্ছে। আমরা বলতেছি এই সরণটাকে আরো ক্ষুদ্র আকারে নিব। তাহলে ক্ষুদ্র আকারে নিতে গেলে কি লাগবে, লিমিট। আর ডেল x সরণটা কি শূন্য না, কিন্তু শূন্যের কাছাকাছি। তাহলে আমরা এখানে সমীকরণ নাম্বার দিলাম কত, d নাম্বার দিলাম। এখন বলা হচ্ছে দেখো ক্যালকুলাসের ভাষায়, ক্যালকুলাসের এই সাহায্যে লেখা যায়, দেখো একটু খেয়াল করো, আমরা এই অংশটাকে দেখো ক্যালকুলাসের সাহায্যে কিভাবে লিখি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, ভালো খেয়াল করো, এখানে কি দেওয়া আছে সামেশন। তো এই ক্যালকুলাস সামেশন মানে কি দিতে হয়, s দিতে হয়, তাই না? আচ্ছা সামেশন দিয়ে দিলাম। লিমিটটা খেয়াল করো, প্রথম চিত্রের দিকে তাকাও, খেয়াল করো যে বস্তুটা শুরু করেছিল x1, শেষটা করেছিল x2। আমাদের এখানে কি আছে, বল আছে। তা দেখো আমাদের এই সামেশন গেল, লিমিট গেল, এরপর আসলে কি বলকে প্রকাশ করতেছে কি দ্বারা, f দ্বারা। আর ডেল x সরণকে প্রকাশ করতেছে কি দ্বারা, ক্যালকুলাসে dx দ্বারা। প্রিয় শিক্ষার্থী আমরা বুঝতে পারলাম। দেখো যে এই এতটুকু অংশ, দেখো যে এই সামেশন মানে s লিখলাম, আর লিমিট মানে লিমিট দিলাম। এখন দেখো দেখো যে বল মানে বল ব্যবহার করা হলো, আর ক্যালকুলাসে দেখো ডেল x মানে কি dx আমরা ব্যবহার করি। তাহলে দেখো এখানে একটা সমীকরণ দেওয়া হলো 3 নম্বর সমীকরণ। এই দেখো 3 নম্বর সমীকরণের মানটা এখন আমরা 2 এ বসাবো। দিয়ে বসানো হলো তার w সমান কি পাওয়া গেল, দেখো কাজ পাওয়া গেল f1 f2 কত f কত dx। এটাকে বলা হচ্ছে দেখো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আবার দেখো আমরা যদি ভেক্টর আকারে যদি দেখাই একটু, তাহলে দেখো যে আমরা পেলাম w সমান সমান পেলাম x1 x2 এই f dx। তাহলে এখানে 1 গুণন করলাম, তো মানের কোনো পরিবর্তন হলো হয়নি। তাহলে খেয়াল করো একটু, তাহলে x1 x2 f কত dx, cos কত ডিগ্রির মান হচ্ছে দেখো তো 1, মনে আছে cos 0। তাহলে এটা খেয়াল করো, আমরা ডট গুণে শিখেছিলাম a ভেক্টর ডট b ভেক্টর মানে কি ab cos কত থিটা। তো এখানে দেখো f dx cos কোণ মানে কত 0। তাহলে কি লিখতে পারবো, f ভেক্টর লিখতে পারবো, ডট কি লিখতে পারবো dx লিখতে পারবো, ভেক্টর লিখতে পারবো। তাহলে দেখো আমরা লিখলাম এর পরিবর্তে লিখলাম যে x1 x2 ঠিক আছে। তাহলে f ভেক্টর ডট dx ভেক্টর, আমরা সমীকরণ নাম্বার দিলাম 5 নম্বর দিলাম। তো প্রিয় শিক্ষার্থী এইভাবে আমরা ভেক্টর আকারেও পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের মান বের করতে পারি। তাহলে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের মান এভাবে বের করব। প্রিয় শিক্ষার্থী এবারে আমরা মহাকর্ষের বল দ্বারা কৃত কাজ বের করব। এখানে দেখো একটা চিত্র ব্যবহার করা হয়েছে। এই চিত্রে দেখো যে p বিন্দুতে m ভরের একটি বস্তু আছে। তা দেখো
তাহলে দেখো আমরা জানি যে অঞ্চল জুড়ে কোনো একটি বস্তুর আকর্ষণ বল ক্রিয়া করে সেই অঞ্চলকে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে। আচ্ছা দেখো তাহলে এম এর কি আছে, একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে। তাহলে বলা হচ্ছে পি থেকে বা এম ভরের বস্তু থেকে আর দূরত্বে আমরা কিউ একটা বিন্দু নিয়েছি, কিউ বিন্দু। তাহলে দেখো আমরা কিউ বিন্দুতে কি করেছি, কিউ বিন্দুতে এম ভরের একটা বস্তু নিয়ে আছে। তাহলে খেয়াল করে দেখো যে দেখো যে আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে আমরা লিখব নিউটনের মহাকর্ষ সূত্র থেকে। তাহলে বল কত, এই দেখো জি এম এম দিছে কত আর স্কয়ার, আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর খেয়াল করো এখন দেখো এম ভরের বস্তুটাকে খুব ক্ষুদ্র দূরত্ব ডি আর দূরত্বে কিউ থেকে আর নিয়ে আসবো। তাহলে এম ভরের বস্তুকে দেখো যে কিউ হতে ডি আর এ ক্ষুদ্র দূরত্বে আর বিন্দুতে আনতে বস্তুটাকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসবো। তাহলে নিয়ে এসে কি হয়, কাজ হয়। তাহলে কাজ মানে কি, কাজ মানে হচ্ছে দেখো বল গুণন সরণ। এখানকার বল কত, বল হচ্ছে এফ এ ধরলাম, আর সরণ কত ডি আর। ক্ষুদ্র সরণ হলে কাজের মান কেমন হবে, ক্ষুদ্র হবে। আর দেখো জি জি মানে কত এম এম নিচে কত আর স্কয়ার গুণন কত ডি আর, কত আমরা কাজ পেলাম, নাম্বার দিলাম কত 2। তো দেখো দেখো বস্তুটির আদি অবস্থান দেখো আর এ, আর দেখো বস্তুটির শেষ অবস্থান আর বি ধরে 2 নং সমীকরণকে আমরা কি করব, সমাকলন করি। তো দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে dw 0 থেকে w, আর এখানে দেখো জি এম এম আর স্কয়ার কত ডি আর, লিমিট কত হবে আর এ কত আর বি। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে সূত্র শিখলাম, সেই সূত্র দিয়ে আমরা সমাধান করব। এখন প্রথমে দেখো আর এর সাপেক্ষে জি এম এম বাইরে চলে আসছে, এখানে আর এ কত আর বি, আর এর উপর পাওয়ার -2 কত ডি আর। তাহলে আমরা যে সূত্র শিখলাম ডব্লিউ 0, এখানে দেখো জি এম এম, তো দেখো কত হবে আর -2 + 1 -2 + 1, দেখো যে আর বি কত আর এ। তো দেখো w -0, এখানে দেখো জি এম এম দেখো -1, এখানে কত আসবে 1 বাই কত আর, আর লিমিট হচ্ছে আর বি নিচে কত আর আর এ, এখানে w আসলো জি এম এম, তাহলে 1 মাইনাস কত আর বি বিয়োগ হচ্ছে 1 মাইনাস কত আর এ। এটা একটা সমীকরণ বের করতে পারলাম আমরা। আবার যদি আমরা দেখো আমরা নাম্বার দিলাম 3 নাম্বার, যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে দেখো জি এম এম 1 বাই কত আর এ মাইনাস কত 1 বাই কত আর বি, আমরা নাম্বার দিলাম কত 4। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা মহাকর্ষ বল দ্বারা কৃতকার্য হিসেবে বের করব। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।